রাজ্য রাজনীতির নানা বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো সাংবাদিক সুমন ভট্টাচার্যদার সঙ্গে। স্যার, সবার আগে আপনাকে এই বেলা বাংলাতে আমরা দেখলাম প্রায় এখনো এসআইয়ের 28 তারিখ, গত 28শে ফেব্রুয়ারি এসআইয়ের ফাইনাল লিস্ট, চূড়ান্ত লিস্ট প্রকাশ হয়েছে। সেখানে প্রায় মানুষের নাম বাদ পড়েছে এবং 60 লক্ষেরও বেশি মানুষের নাম এখনো বিচারাধীন। যেসব মানুষের নাম বিচারাধীন এবং নানা রকম প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রায় গত শুক্রবার থেকে তিনি 5 দিন টানা ধর্নামঞ্চে ছিলেন। তারপরে তিনি কাল প্রত্যাখ্যান করলেন সেখান থেকে। কি বলবেন, যে মানুষের নাম এখনো পর্যন্ত বিচারাধীন তাদের নাম কি এই ধর্ণা মঞ্চ থেকে, এই এত ধর্ণা মঞ্চ এতদিন ধরে যে তিনি ধর্ণা মঞ্চে ছিলেন তারপরেও কি তাদের নাম নিষ্পত্তি করা যাবে বলে মনে হয়? এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন। সেই ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে এই যে 61 লক্ষ মানুষের নাম বাদ গেছে, এদের মধ্যে 80%, মানে ধরে নিন লাফলি 48 লক্ষ মানুষের নাম ম্যাপড। ম্যাপড বলতে কি? অর্থাৎ এদের বাবার নাম, মায়ের নাম, অথবা এদের নিজেদের নাম, অথবা এদের দাদু, মানে যাদের নাম অ্যানসেস্ট্রাল হিসেবে দেখিয়েছে তাদের নাম 2002-এর ভোটার তালিকায় আছে। দেখুন, নির্বাচন কমিশন যা বলেছিল তাতে ভোটার তালিকায় 2002-তে যাদের বাবা মার নাম আছে তারা ম্যাপ, অর্থাৎ তারা ভারতবর্ষের বৈধ নাগরিক হিসেবে মানে প্রমাণিত। এদের নাম চূড়ান্ত তালিকায় থাকতেই হবে। এখনো অব্দি এদের নাম যে ঝুলে রেখেছে, আমি বলবো আমার পার্সপেক্টিভে এটা নির্বাচন কমিশনের অপরিণামদর্শিতা। মানে ধরুন কারোর বাবার নাম ছিল চট্টোপাধ্যায়, সে পদবি লেখে চ্যাটার্জি, বা কারোর বাবার নাম ছিল ব্যানার্জি, সে পদবি লেখে বন্দ্যোপাধ্যায়। এই কারণে এই 48 লক্ষ লোকের নাম ঝুলে আছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে করা মামলায় মঙ্গলবার দিন সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তাকে জানিয়েছেন, মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জানিয়েছেন যে ইতিমধ্যে 10 লক্ষ মানুষের নিয়ে যে মানে বিবাদ ছিল সেটা নিষ্পত্তি হয়ে গেছে। তাহলে বাকি 50 লক্ষ বাকি। যে স্পিডে এগোচ্ছে এবং মাননীয় সুপ্রিম কোর্টের বিচারপতি যেটা বলেছেন, আমি যদি সেটাকে ধরে নিই তাহলে ধরে নেওয়া ভালো যে নির্বাচন হওয়ার আগেই এদের সবার নিষ্পত্তি হওয়া উচিত। সুপ্রিম কোর্ট আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলেছেন। আগে যেটা উনি বলেছিলেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ, যে মনোনয়নপত্র জমা দেওয়ার আগের দিন পর্যন্ত নাম, মানে ভোটার তালিকা আপগ্রেডেশন হবে। এখন বলেছেন না, যেদিন নির্বাচন হবে, পশ্চিমবঙ্গে যদি 2 দফায় নির্বাচন হয় বা 3 দফায় যা নির্বাচন হবে, নির্বাচন যেদিন হবে তার আগের দিন অবধি ভোটার তালিকা আপগ্রেডেশন হবে। তাহলে ধরুন, যদি আপনি নর্মালি ধরেন, আপনি আমি কথা বলছি হচ্ছে 11ই মার্চ, 11ই মার্চের মধ্যে যদি এরা 10 লক্ষ করে থাকে, তাহলে আরো যদি মানে আরো বিচারপতিরা ঝাড়খণ্ড এবং উড়িষ্যা থেকে আসছে, তাহলে ধরে নেওয়া ভালো আগামী 30 এবং 35 দিনের মধ্যেই পুরোটা নিষ্পত্তি হয়ে যাবে। দেখুন, নির্বাচন কমিশন এখনো নির্বাচন ঘোষণা করেনি। আমরা ধরে নিতে পারি যে প্রধানমন্ত্রী ঘুরে যাওয়ার পর নির্বাচন ঘোষণা হবে 15 বা 16 তারিখে। তাহলে নির্বাচন হতে হতে এপ্রিলের শেষ উইক, নর্মালি 60 দিনের নোটে, তাহলে তার মধ্যে পুরোটা সলভ হয়ে যাওয়া উচিত। এবারে আমি আবারও বলছি, নির্বাচন কমিশন যে অপরিণামদর্শিতা দেখিয়েছে, যেভাবে তাদের লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বহু লোককে ঠেলে দিয়েছে, সেটা অত্যন্ত অন্যায়। সেটা বিভিন্ন মানবিক সংগঠন, নাগরিক সংগঠন এবং রাজ্য সরকার, রাজনৈতিক দলগুলো প্রতিবাদ করেছে। আপনি যদি লক্ষ্য করেন যে মঙ্গলবার যখন জ্ঞানেশ কুমার প্রেস কনফারেন্স করছিলেন, তখন জ্ঞানেশ কুমার এই প্রশ্নগুলোরও কোনো উত্তর দিতে পারেনি। জ্ঞানেশ কুমারকে যখন জিজ্ঞেস করা হয়েছে, আপনি লিস্টে আপনি বলেছিলেন রোহিঙ্গা আছে, কোথায় রোহিঙ্গা? কোনো লিস্টে রোহিঙ্গার নাম উনি বলতে পারেন। ফলে নির্বাচন কমিশন আপাতত ব্যাকফুটে। দেখুন, এখন বিষয়টা যেটা খুব পরিষ্কার করে বলতে গেলে, এখন আর বিষয়টা এই প্রথম বোধহয় ভারতবর্ষে কোনো রাজ্যের নির্বাচন হতে চলেছে যেটা নির্বাচন কমিশনের এখতিয়ারে হচ্ছে না। ভোটার তালিকা থেকে শুরু করে সবকিছু সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট মনিটর করবে। মানে ওনারাই প্রায় কার্যত টেক ওভার করেছে। ফলে আমাদের অপেক্ষা করে থাকতে হবে। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, যে ধরুন এই ম্যাপটার বাইরে যারা আনম্যাপড রয়েছে, তাদের নাম যদি ভোটার তালিকা থেকে বাদ যায়, তারা নিজেদের আবার করে আবেদন করতে পারবেন। একটা ট্রাইব্যুনাল তৈরি করতে হবে, যে ট্রাইব্যুনালের নেতৃত্ব দেবেন হাইকোর্টের কোনো প্রাক্তন প্রধান বিচারপতি এবং হাইকোর্টেরই 2জন আরো বিচারপতি। ফলে এই প্রক্রিয়ার মাধ্যমে যারা
অবশ্যই আমরা তো চাইবো না যে কোনো আমাদের সহনাগরিকের নাগরিকত্ব চলে যাক, তারা যাতে তাদের নাগরিকত্ব ফেরত পায়। এবার এই পুরো প্রসেসটা দেখতে হবে, মানে পশ্চিমবঙ্গকে যে সংকটের দিকে নির্বাচন কমিশন ঠেলে দিয়েছিল, সুখের কথা না, আমি বলবো দেশের সর্বোচ্চ আদালত সে ব্যাপারে কিছু কার্যকরী পদক্ষেপ নিয়েছে। এবার সেই পদক্ষেপের মাধ্যমে কিভাবে পরিস্থিতিটা কাটে সেটা আমাদের দেখতে হবে। আমরা দেখলাম যে একেবারেই এই বিধানসভা ভোটের কিছুদিন আগেই, মানে কয়েক মাস আগেই, রাজ্যপাল হঠাৎই বদল হলো। রাজ্যপাল, নতুন রাজ্যপাল এই রাজ্যের, কি বলবেন এই হঠাৎ করে রাজ্যপালের রদবদল? দেখুন, ভারতবর্ষে রাজ্যপাল পদ তুলে দেওয়ার জন্য যে দুটি দল সুপারিশ করেছিল, সে দুটি দলের নাম বিজেপি এবং সিপিএম। এটা আমি বলছি না। যখন গত শতকের 8-এর দশকে, এক্স্যাক্টলি বোধহয় 87 বা ওরকম সালে সারকারিয়া কমিশনের কাছে গিয়ে এই ব্যাপারে সুপারিশ করেছিল, তখন সুপারিশটা করেছিল বিজেপি এবং সিপিএম। এবার বিজেপি যখন কেন্দ্রে ক্ষমতা এসে গেল, তখন তারা রাজ্যপালের পদটাকে ব্যবহার করেছে বিভিন্ন ধরনের অসাংবিধানিক বিরোধী রাজ্যগুলোকে উৎপীড়ন করবার কাজে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি দেখেন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলকে যথেষ্ট উৎপাত, নিপীড়ন, বিরক্ত করার পুরস্কার হিসেবে জগদীপ ধনকর পশ্চিমবঙ্গ থেকে উপরাষ্ট্রপতি হয়ে দিল্লিতে পৌঁছেছিলেন। তার আগে অব্দি আমি জগদীপ নামটা কোটা জানতাম না, এক হিন্দি সিনেমার কমেডিয়ান জগদীপ ছাড়া, যিনি শোলেতে ছিলেন। তো এই জগদীপ ধনকর সেই কমেডি বা ট্র্যাজেডি করতে করতে পশ্চিমবঙ্গের রাজভবন থেকে দিল্লিতে পৌঁছলেন। কিন্তু বেশি আপনি যদি কেন্দ্রের শাসক দলের হয়ে, আমি দালালি শব্দ নেবে, দালালি করেন, তাহলে তার যা পরিণতি হয়, একদিন জগদীপ ধনকর উধাও হয়ে গেলেন। যিনি যিনি বিকেল পর্যন্ত ছিলেন উপরাষ্ট্রপতি, তারপরে সন্ধ্যাবেলা দেখা গেল তিনি প্রাক্তন হয়ে গেছেন। একই অবস্থা সিভি আনন্দ বোসের হলো। যিনি বিকেল অবধি ছিলেন রাজ্যপাল, সন্ধ্যাবেলা জানা গেল তিনি আর রাজ্যপাল নেই। তো এই ধরনের, আপনি যখন শাসকের মনোবাঞ্ছা পূরণ করবার জন্য সংবিধানের বাইরে গিয়ে কিছু করবেন, তখন এটাই হবে, এটাই হয়েছে বারবার। ঠিক আছে? তো সেই মানে সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে পশ্চিমবঙ্গের মানুষকে বুঝতে হবে, এবং সমস্ত সরকারি পদে যারা রয়েছেন, প্রাতিষ্ঠানিক পদে যারা রয়েছেন, তারা যদি বোঝেন যে আপনি যখন সিস্টেমকে, সংবিধানকে অস্বীকার করে কোনো কাজ করবেন, তখন আপনার পরিণতি জগদীপ ধনকর অথবা সিভি আনন্দ বোসের মতো হতে পারে। জগদীপ ধনকর কমেডি থেকে ট্র্যাজেডি নায়ক হয়ে গেছেন, সিভি আনন্দ বোসের জীবনে তো আর আনন্দ নেই, নিরানন্দের মধ্যে দিয়ে গমন করলেন আনন্দ বোস। এটাই হচ্ছে হেডলাইন, তাই না? তো এটা দেখে যদি বাকিরা বোঝেন যে দালাল হওয়াটা ভালো জিনিস নয়। এই জ্ঞানেশ কুমারের সফর নিয়ে কি বলবেন? যে জ্ঞানেশ কুমার সফরে এলেন, তারপরে তিনি যেখানেই যাচ্ছেন সেখানেই সাধারণ মানুষ তাকে কালো পতাকা দেখাচ্ছেন। তিনি কালীঘাটে গেলেন, সেখানেও তাকে কালো পতাকা দেখিয়ে প্রতিবাদ করা হলো। আবার দক্ষিণেশ্বরে গেলেন, সেখানেও তাকে কালো পতাকা দেখিয়ে প্রতিবাদ করলেন মানুষ। কি বলবেন এটা নিয়ে? দেখুন, জ্ঞানেশ কুমার নিজেকে রাজনীতিক ভাবছেন। তাকে দুটো জিনিস বুঝতে হবে যে, আপনার মনে আছে এর আগে নির্বাচন কমিশনের কি নাম ছিল? কারোর মনে নেই। রাজেশ কুমার। তার আগের কে নির্বাচন কমিশনার ছিল? কারো নাম মনে নেই। উনি কিছুদিনের জন্য আছেন, মানে তার মধ্যে তর্পি চিৎকার চেঁচামেচি করবেন, নিজেকে বিখ্যাত করবার চেষ্টা করবেন, কিন্তু আসলে উনি কেউ নন। এটা যতক্ষণ না উনি বুঝতে পারবেন, উনি একটা সাংবিধানিক পদে দায়িত্ব পালন করছেন। দেখুন, এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়। ভারতবর্ষ বিশ্বকাপ ক্রিকেট জিতল, সেই দলের জেতার পেছনে সবচেয়ে বড় সাকসেস ছিল, মানে সবচেয়ে বড় অবদান ছিল সঞ্জু স্যামসনের।